আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে আমি ফারহানা ব্লগ বাই সেহরস মম থেকে। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব বাবুল্যান্ডে আমরা যে ঘুরতে গিয়েছিলাম সেটার দ্বিতীয় এবং শেষ পর্ব। তো প্রথম পর্বে আপনাদের সাথে বলেছিলাম যে এখানে কেন গিয়েছি আমরা, কি উপলক্ষে গিয়েছিলাম সে সব কিছু। তো ওখানে গিয়ে আমার মেয়ে সারাদিন কি করেছিল তারই ধারাবাহিকতায় আজকের পর্বটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। একটি পর্বে দিলে অনেক বেশি বড় হয়ে যেত, আর আমি মূলত এই জাতীয় ব্লগগুলো করে থাকি আমার স্মৃতি রাখার জন্য, যেগুলো পরবর্তীতে দেখা যাবে কখন কি করেছিলাম। এই কারণেই কিন্তু আমার ব্লগিং লাইফটা দেখতেই পেয়েছেন, আমি কিন্তু খুব বেশি রেগুলার না, অনেক দিন পর পর দিয়ে রাখি। এগুলো আমার প্রফেশনের থেকে বড় কথা, আমার কাছে এই যে প্রত্যেকটা মেমোরি যেন সেভ থাকে, পরবর্তীতে আমার মেয়ে বড় হয়ে যেন দেখতে পারে তার শৈশব কীভাবে কেটেছে, কী আনন্দ করেছে। মূলত সেই জন্যই কিন্তু আমাদের ব্লগিংয়ে আসা। যদি মূল প্রফেশন হিসেবে নিতাম তাহলে তো আমি রেগুলার সবার মতোই সকালে বিকালে বা ডেইলি অন্তত পক্ষে একটি করে ব্লগ দিতাম। আমার মূল প্রফেশন বিজনেস, সেটা অনেকেই জানেন, যারা জানেন না নতুন দেখছেন তাদের জন্য আরেকটু বলে রাখি। আমার মূল পেশাটা হচ্ছে, আমার যে বিজনেস পেজটা আছে অনলাইনে জোহাস ড্রিমল্যান্ড, ওখানেই কিন্তু আমি মূলত বাচ্চাদের যত ধরনের চাইনিজ আইটেম থাকে সব কিছুই সেল করে থাকি। অ্যাডাল্টস আইটেমও থাকে, যেমন অল্প কিছু জুয়েলারি, হিজাব পিন বা ব্যাগ, শুজ, এই জাতীয় কিছু জিনিস আমি আনি। তবে ম্যাক্সিমামটাই হচ্ছে আমার মূলত কিডস আইটেমদের জন্য। তো ওইটা নিয়েই আমার মূল সময়টা কেটে যায়। তাছাড়া বাচ্চার স্কুল সব কিছু মিলিয়ে আমার ব্লগিংয়ে খুব বেশি একটা সময় দেওয়া হয় না। তারপর এর ফাঁকে যতটুকু সময় পাই মোবাইলের স্পেস খালি করার জন্য, এবং এই মেমোরিগুলো যাতে কখনোই হারিয়ে না যায়, মোবাইল নষ্ট হয়ে যায় অনেক সময় বা হারিয়ে যায়, মেমোরি নষ্ট হয়ে যায়। তো ব্লগিং একটা সবথেকে বড় যে ভালো দিকটা সেটা হচ্ছে এই যে জিনিসগুলো আমাদের কাছে কিন্তু পরবর্তীতে দেখার জন্য থাকে। যাই হোক, অনেক কথাই কিন্তু বলে ফেলেছি প্রথম দিকে, আর আপনারা এই ফাঁকে দেখতেও পেয়েছেন যে আমার মেয়ে সেখানে গিয়ে কী করছে। তো এখানের একটা জিনিস আমার ভালো লাগেনি, যেটা আপনাদের কাছে একটু বলি, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে চেম্বারগুলো, এগুলো কিন্তু আলাদা আলাদা বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে তারা ভাগ করেছিল, যেমন পুলিশ স্টেশন, তারপর হচ্ছে হসপিটাল, দেন হচ্ছে গ্রোসারি শপ, এই জাতীয় আর কি। কিন্তু আমি যেটা দেখতে পেলাম, আমরা যতটুকু ভিডিওতে প্রথম দিকে দেখেছিলাম যে এই জাতীয় গ্রোসারি শপগুলোতে গ্রোসারি আইটেমগুলো থাকে, যেখানে তারা হচ্ছে শপিং করতে পারে, শপিং কার্টে করে নিয়ে যাবে, বাচ্চারা যেগুলো নিজেরা খেলতে পছন্দ করে এই জাতীয় আইটেমগুলো। তারপর যেখানে হসপিটাল সেখানে হচ্ছে শুধুমাত্র একটা অ্যাপ্রন ছিল, তাও খুবই পুরনো হয়ে গেছে। বাচ্চারা যেহেতু খেলাধুলা করে, পুরনো হওয়াটাই স্বাভাবিক। এবং ওখানে কোনো স্টেথও ছিল না, বা অন্যান্য যে সরঞ্জামগুলো থাকে সেগুলো কিছুই ছিল না। হয়তো বা খেলতে খেলতে এগুলো নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে, কিন্তু এগুলো আমার যতটুকু মনে হয় তাদের কিন্তু এটা রিপ্লেস করা উচিত ছিল। যেহেতু এখানে এখনও বাচ্চারা আসে, তো তারা দেরিতে আসছে বা এখন আসছে এটা তো তাদের অপরাধ না। আমরা কিন্তু সেম টাকা দিয়ে বা তারা আমাদের কাছে যে চার্জটা ডিমান্ড করছে, আমরা তো সেটা দিয়েই সেখানে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি, তাহলে আমাদের বাচ্চারা ফ্যাসিলিটিস কম কেন পাবে? আমার কথা হচ্ছে সেটাই। তো প্রথম দিকে যদি এখানে প্রত্যেকটা কাউন্টারে আলাদা আলাদাভাবে জিনিস থাকে, যেমন এখানে পুলিশ স্টেশন আছে, এখানে আগে হ্যান্ডকাফস ছিল, অনেক কিছু ছিল, যেগুলো দিয়ে বাচ্চারা বিভিন্ন অ্যাক্ট তৈরি করতো বা অভিনয় করে করে খেলতে পারতো। কিন্তু এখন সেগুলোতে কিছুই নেই, জাস্ট উপর একটা চেম্বারের মতো লেখা আছে কোনটা কী, কিন্তু ভিতরে গিয়ে খেলার মতো সেখানে কোনো সরঞ্জাম ছিল না। তো এই ব্যাপারটা আমার কাছে একটু খারাপই লেগেছে। আমি জানি না অন্যান্য ব্রাঞ্চগুলোর কী অবস্থা, এটা তো উত্তরার একটা মাত্র ব্রাঞ্চ, এটা হচ্ছে হাউস বিল্ডিংয়ের ব্রাঞ্চটা। এছাড়া উত্তরাতে আরেকটা আছে, সেটা আমি যতটুকু শুনেছি নতুন, এবং দেখেওছি আমি যখন আমি আজমপুরে নেমেছি তখন ওটা দেখা হয়েছে বাইরে থেকে, যদিও বা ভিতরে যায়নি। এছাড়াও ঢাকাতে সম্ভবত গুলশানে আরেকটা ব্রাঞ্চ আছে, সেটা অনেক বড়। আদার্স আরও আছে কি না সে বিষয়ে আমার অতটা ধারণা নেই।
তবে আপনারা যদি কেউ গিয়ে থাকেন বাচ্চাদেরকে নিয়ে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা যখন গেছেন তখন এই রিসেন্টলি যাওয়ার ভিতরে কি এখানে সেই জিনিসগুলো ছিল কিনা, বা আমরা এমন একটা টাইমে গিয়েছি কিনা যেখানে হয়তো ওই টাইমে তারা এগুলো বের করেনি, হয়তো সন্ধ্যার পরে বের করবে, এরকম কিছু একটা হতে পারে। তো আমার কাছে আসলে ওই দিন যে এটাও মনে হয়নি যে ওনাদেরকে ডেকে আবার জিজ্ঞেস করবো, কারণ খেলার জিনিস ওখানে থাকলে তো এমনিতেই থাকবে। আমি অবশ্য তাদেরকে চাইলে জিজ্ঞেস করতে পারতাম যে এগুলো এখানে কেন নেই। তো এরপর আবার দেখলাম যে কিছু কিছু বাচ্চারা ওইখানের কাউন্টার থেকে খেলনাগুলো নিয়ে আবার অন্য জায়গায় গিয়েও খেলছিল, পরে আবার কিছু কিছু জিনিস ফেরত দিয়ে গেছে। তো এইভাবেই হয়তো বা পুরো জায়গাটা যেহেতু খোলামেলা, তাই একটা জায়গা থেকে নিয়ে বাচ্চারা অন্য জায়গায় খেলে হয়তো বা জিনিসগুলো মিক্স আপ করে ফেলেছে, যে কারণে অনেকটাই খালি হয়ে গেছে। যাই হোক, ব্যাপার না, যতটুকু পেয়েছি। ওখানে খেলনা দিয়ে এমনিতেও আমার মেয়ে হয়তো বা খেলতো না, কারণ ও কিন্তু টয় জাতীয় জিনিস দিয়ে খেলার থেকে বেশি পছন্দ করে ফ্রেন্ড সার্কেল বা যাদের সাথে খেলতে পারবে, বা এই যে একটা খোলামেলা পরিবেশ, একটা থেকে দৌড়ে আরেকটায় যাচ্ছে, ওর যখন যেটা ভালো লাগছে সেটাতে একটু জোরে দেখছে, এটাতেই ও বেশি আনন্দ পেয়েছে। তো এই কারণে আর কি আমি সিরিয়াসলি আর ওই ব্যাপারটা নিয়ে কাউকে জিজ্ঞেস করিনি যে কেন এখানে টয়গুলো আপনারা রাখলেন না বা নতুন করে আবার কিনে রাখলেন না কেন। তো এই আর কি। কিন্তু আমার যতটুকু মনে পড়ে যে ভিডিওতে দেখেছিলাম, এই জন্যই কথাটা আপনাদের সাথে শেয়ার করা, জানার উদ্দেশ্যে যে আপনারা যখন গিয়েছেন তখন এখানে কীরকম ছিল আর কি। তো এটার পিছন সাইডটাতে আমি হাঁটছিলাম, তখন দেখলাম যে এই সাইডটাও কিন্তু অনেকটা সুন্দর, যেহেতু আজকে বাচ্চা কাচ্চার চাপটা সকালবেলাটায় অনেকটাই কম ছিল, তাই আমরা পুরো জায়গাটাই খালি পেয়েছি, তাই আমরা বড়রাও এই সুযোগে একটু ঢুকে ঢুকে দেখছিলাম বাচ্চাদের কোথায় কীরকম সিস্টেম করা আছে। তো এখানেও দেখলাম খুব সুন্দর বিভিন্ন ধরনের স্টেপ বাই স্টেপ কীভাবে বিভিন্ন লুপ থেকে বের হতে হবে, উঁচু নিচু যে হচ্ছে জায়গাগুলো থাকে সেগুলো থেকে তারা কিভাবে পার হবে, একটু টেকনিক্যালি যে এইগুলো করতে হয়, ওই ধরনের বিভিন্ন জিনিস ওখানে ছিল। কিন্তু আমার মেয়ের এগুলোর অ্যাক্টিভিটিতে একদমই তার মনোযোগ নেই, কারণ ওই যে একটু কষ্ট করতে হবে, সে আবার খুবই অলস, যেমন আমি, আমার মতোই হয়েছে। তো যেই কারণে সে যেই খেলাগুলো খুব সহজে করা যাচ্ছে সেগুলোর পিছনে এসে দৌড়াচ্ছে। আর এই ছোট্ট ছোট্ট কারগুলো আমার কাছে খুবই ভালো লাগছিল, এবং এগুলোও কিন্তু ম্যানুয়ালি করতে হয়, মানে বাচ্চারা পা দিয়ে ঠেলে ঠেলে সামনে নিয়ে যাবে, ওরকম না যে ব্যাটারি চালিত বা ওরকম কিছু না, বাচ্চারা নিজেরা প্লে করবে। আর এখান থেকে পুরো উত্তরার সামনে যে ফ্লাইওভারটা, সেটা কিন্তু দেখা যায় এবং খুবই সুন্দর লাগে। আর আমরা যেহেতু একদম 14 ফ্লোরের উপরে ছিলাম, তো ওখান থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগে, একদমই পুরো এলাকাটাই দেখা যায় সামনের যতটুকু খোলামেলা। তো এই কারণে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম যে আসলে উপর থেকে গাড়িগুলো যখন কোনো রাস্তায় জ্যাম নেই কিছু নেই তখন কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগে। তবে এইগুলোতে যখন জ্যাম থাকে তখন দেখতে কেমন লাগে বলতে পারবো না। আর এই যে এই পিছন সাইডটাতে যখন আমার মেয়েকে ঢোকালাম যে তুমি একটু ট্রাই করে অন্তত দেখো পারো কি না, তো একদিক দিয়ে সে ঢুকছে, আরেক দিক দিয়ে দৌড়ে বের হয়ে যাচ্ছে, তার অতটুকুও ধৈর্য নেই সে একটু ট্রাই করবে যে আমি সামনে আগাতে পারবো কি না। তো যতটুকুই করেছি তাকে একটু জোর করে বলেছি যে তুমি দেখো না এটার ভিতরে কী আছে, না গেলে দেখতে পারবে না। তখন সে একটু আগ্রহী হয়ে সামনের দিকে আসলো। তো এখানে একটা দেখলাম যে খুব সুন্দর, যেগুলো সাধারণত আমরা বিভিন্ন মুভিতে বা কার্টুনে দেখতে পারি, যে বড় বড় যে জাহাজগুলোতে অনেকটা দূরবীন টাইপের থাকে, নাকি এগুলো কোনো গান হিসেবে রেখেছে জানি না, ঠিক টয় টাইপের। তো ওকে বললাম যে দেখো ভিতর দিয়ে কিছু দেখা যাচ্ছে কিনা, কারণ আমরা তো নিচে ছিলাম, ওখান থেকে বোঝা যায় না। উপরে কিছু পাঞ্চিং হচ্ছে টয় ছিল, ওকে বললাম যে তুমি একটু জোরে পুশ করে দেখো পাঞ্চ করতে পারো কি না। ও তো হালকাভাবে ওর মতো করে করছে। আর আমার মেয়ের একটা বড় মানে অসুবিধাও বলবে এবং সুবিধা দুইটাই আছে, ও কিন্তু যেসব জিনিসে ব্যথা পাবে এই জাতীয় গেমগুলো সব সময় স্কিপ করে। তো ওর সবসময় একটা চিন্তা থাকে যে আমি এটা করলে আবার ব্যথা পাবো কি না, আবার এখান থেকে পড়ে যাওয়ার চান্স আছে কি না, এই জাতীয় জিনিসগুলো থেকে সে 100 হাত দূরে থাকবে। কেউ যদি তার ফ্রেন্ডরা অনেক জোরে দৌড়ে কোথাও চলে যায়, ও পিছন থেকে খুবই সেফলি দৌড়ে আসবে যে আমি যাতে পড়ে না যাই। যেই কারণে ছোট থেকেই এখন পর্যন্ত ও কিন্তু খুব কম ব্যথা পেয়েছে। এবং এটা যে বড় হওয়ার পরে বুদ্ধিটা হয়েছে তা না, ও যখন মাত্র হামাগুড়ি দিতে শিখেছে তখনই দেখেছি আমাদের বাসায় যখন ফ্লোরে ও হামাগুড়ি দিত, আমাদের ড্রয়িং ডাইনিংয়ের মাঝখানে একটা পার্টিশন আছে যেটা থাই গ্লাস দেওয়া, ওখানে একটা থাইয়ের ফ্রেম আছে,
ছোটোবেলায় দেখতাম ও একদম যখন মাত্র শিখেছে কীভাবে এখান থেকে ওখানে যেতে হবে, ওই জায়গাটায় গিয়ে ও চুপচাপ বসে যেত। বসার পরে হাঁটু দিয়ে এক পাশ থেকে আরেক পাশের ফ্রেমটা পার হয়ে তারপর আবার বসে সেখান থেকে হামাগুড়ি দিয়ে চলে যেত। তো ওইটা দেখে আমরা খুবই অবাক হতাম যে এত ছোট একটা বাচ্চার কীভাবে এই বুদ্ধি আসলো যে আমি এটার উপর দিয়ে যদি সরাসরি চলে যাই তাহলে হয়তো আমি ব্যথা পাবো। তো এর অভ্যাসটাও এখনও রয়ে গেছে। স্কুলে গেলেও খেয়াল করি সব বাচ্চারা যদি একই সাথে হুড়াহুড়ি করে ধাক্কাধাক্কি করে দৌড় দেয়, ও সেটা করবে না। ও দরকার হলে সবার পেছনে থাকবে, কিন্তু খুবই সেফলি যাবে, যে অন্য কারোর সাথে গায়ে না লাগবে বা পড়ে না যাবে। ও আসলে ব্যথা পাওয়া জিনিসটাকে খুবই ভয় পায়, যে কেটে যাবে, ব্যথা পাবো, এইগুলো আর কি। যাই হোক, ওগুলার সুবিধা অসুবিধা দুইটাই আছে, কারণ এ থেকে কিন্তু বাচ্চাদেরই ভীতি থেকে ওরা অনেক কিছুই করতে চায় না। যেমন এই যে এখানে গিয়ে ওকে অনেক কিছু করাতে পারিনি, তো মাঝে মাঝে এই জিনিসটাও নিজের কাছে খারাপ লাগে যে মেয়েটা এতটা ভীতু হলো কেন। সব কিছু যদি একটু সাহস করে ট্রাই করতো তাহলে হয়তো আরও ভালো হতো। তো কী আর করব, আবার আমি ইচ্ছা করে অনেক সময় বিভিন্ন ভয় ভাঙি না, যাতে করে সাবধান থাকে। আজকে কিন্তু আদার্স অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। অ্যাকচুয়ালি এখানে কি বলার আছে বলেন, বাচ্চা ওর মতো করে খেলছে, আমি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি, নিজেও দেখছি, পরেও কখনো যদি ইচ্ছা হয় তখনও দেখব। তো এখানকার ভিতরে যতগুলো টয় আইটেম ছিল তার ভিতরে আমার মেয়ে সব থেকে বেশি এবং এনজয় করে টাইম স্পেন্ড করেছে হচ্ছে এই জায়গাটায়। এটা একটা বিচ থিমের মধ্যে করা, যেটাই হচ্ছে বিভিন্ন ধরনের এখানে অ্যাক্সেসরিজ দেওয়া ছিল, যেগুলোতে সাধারণত বাচ্চারা বিচে গেলে খেলতে পারে, বালু উঠাতে পারে, সেরকমই আর কি। কিন্তু এগুলো কিন্তু বালু বা সফট কিছু ছিল না, ছোট্ট ছোট্ট কাঠের বিডসের মতো ছিল, যেগুলো দিয়ে ওরা খেলতে পারে। তো এই সব কিছু নিয়েই সে তার মোটামুটি সম্পূর্ণ সময়টা আজকে কেটে গিয়েছিল। তারপর একটু পরেই তার অন্যান্য ফ্রেন্ডরা আসতে শুরু করবে, তাদের সাথেও অনেকটা এনজয় করেছে, সেটাও আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে ভেবেছিলাম কমপ্লিট করে দেব, কিন্তু ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আপনারা হয়তো বা বোর ফিল করবেন। তাই আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন একটি পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।